হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি এই চ্যানেলে যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা তো খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সিনেমার প্রমোশন। কিন্তু এটা একটা রিপ্লাই ভিডিওটা কাকে আমি দিচ্ছি? এই রিপ্লাই ভিডিওটা দিচ্ছি বাংলাদেশের একটি নামকরা, মানে যতগুলো নামকরা চ্যানেল আছে যারা মুভি নিয়ে কথা বলে, তাদের মধ্যে একটি হচ্ছে সিনেব্রোস। তো সেই সিনেব্রোসের রাজ, তাকে আমি এই রিপ্লাইটা দিচ্ছি। যদিও আলোচনা তিনি খুব কনস্ট্রাকটিভ ওয়েতে করেছেন যে সিনেমার প্রমোশন কী করে হবে, আমিও আমার তরফ থেকে খুব কনস্ট্রাকটিভ ওয়েতেই উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। রাজের ভিডিও দেখে আমি যে পয়েন্টগুলো উদ্ধার করতে পেরেছি তার মধ্যে হচ্ছে 6টা পয়েন্ট ইন দ্য সেন্স, অবশ্যই তার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কিন্তু খুব কনস্ট্রাকটিভ ছিল। কোনো এক্সট্রা কথা না, কোনো কিছু না, টু দি পয়েন্টে পুরো জিনিসটা চলেছে। এবার আমরা দেখে নিই যে আমরা কি কি জিনিস তার ভিডিও থেকে পেয়েছি। সেটা হচ্ছে যে তিনি প্রথমেই বলেছেন যে দেবের খাদানকে তিনি খুব প্রেস করেছেন। ইনফ্যাক্ট আমার এই থাম্বনেলের মানে যে পোস্টারটা, সেটা কিন্তু মানে উনি যদিও ওনার ভিডিওতে 3জন সুপারস্টারের নাম করেছেন, দেব, জিৎ এবং শাকিব খান, আমি কিন্তু শুধুমাত্র দেবের পোস্টারটাই আমি দিয়েছি। তার কারণ হচ্ছে এটা উনি প্রেস করেছেন বলে নয়, দেব ডেফিনেটলি সত্যি দেব প্রেস করার মতোই কাজ করেছে তার খাদান এই সিনেমাটার মাধ্যমে, এটা মানতেই হবে। তো এবার আমি যদি পয়েন্টে চলে আসি, তিনি প্রথমে প্রেস করেছেন 1, 2 নম্বর হচ্ছে তিনি প্রমোশন নিয়ে কথা বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে দেব এবং যিশু সেনগুপ্ত বা তার টিম মিলে বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করা যাওয়া, এইগুলো মানে সে করেছে। এবং তিনি এটাও বলেছেন যে রিলিজের আগের থেকে শুরু করে রিলিজের পর পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু দেব তার সিনেমার প্রমোশন করে যাচ্ছে। কিন্তু তিনি আবার এটাও বলেছেন যে এই ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজি অন্য যে দুজন সুপারস্টার আছেন, শাকিব খান এবং জিৎ, এনাদের মধ্যে কিন্তু এই প্রমোশনাল স্ট্র্যাটেজিগুলো দেখা যায় না। কারণ জিৎ খুব বেশি প্রমোশন তিনি করেন না, এটা আমরা সবাই জানি। এবং শাকিব খানের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তিনি আসেন, শুটিংয়ে আসেন, অভিনয় করেন, চলে যান। তারপর সেই সিনেমাটার সঙ্গে, সেই পূর্ববর্তী সিনেমাটার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না, বা তিনি প্রমোশনে তিনি অংশগ্রহণ করেন না। এবং তিনি এটাও বলেছেন যে দরদ মুভির ক্ষেত্রে যে ধরনের প্রমোশন শাকিব খানের করা উচিত ছিল, সেই ধরনের প্রমোশন তিনি একটুও করেননি। এবং তিনি এটাও বলেছেন যে তুফানের সময় তিনি প্রমোশনটা ভালোভাবে এখানে করা হয়েছে। তার কারণ হচ্ছে কিছু ব্যক্তিগত প্রফিট, তিনি সিনেমার প্রফিট মার্জিন এইসব নিয়ে তিনি কিছু বলেছেন। তো এইগুলো আমরা ওনার ভিডিও থেকে, আমি তো এই পয়েন্টগুলোই পেলাম এবং প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুব কনস্ট্রাকটিভ। এবার আমি কোন কোনগুলোকে সাপোর্ট করছি সেগুলো বলে দিই। হ্যাঁ, অবশ্যই দেবের প্রমোশনাল স্ট্র্যাটেজি ইউনিক স্ট্র্যাটেজি, মানে সে খুব সুন্দরভাবে প্রমোশন করতে পারে এবং সেটা সে করে দেখিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেব এবং যিশু সেনগুপ্ত যেভাবে খাদান সিনেমাটা শুধু করেছে বলে নয়, খাদান সিনেমাটা নিয়ে আমি 2বার কথা বলে ফেলেছি, তো সুতরাং ভালো মন্দ দুটো দিকে নিয়েই আমি কথা বলেছি। ইনফ্যাক্ট আমাদের কমিউনিটিতে অনেকেই বলেছে। তো সেটা ম্যাটার করছে না, কিন্তু প্রমোশনটা ম্যাটার করছে। যদি সামান্য কিছু যদি মানে প্রফিট যদি করা যায়। এবং এর সঙ্গে সঙ্গে আমি এটাও এগ্রি করি, আমাদের এখানে আরেকজন যিনি সুপারস্টার আছেন জিৎ, তাকেও কিন্তু এরবার মানে আস্তে আস্তে তারও তো কাজ আসছে, তার প্রমোশনাল স্ট্র্যাটেজিগুলোও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করাটা দরকার। অ্যাকচুয়ালি কী বলুন তো, রাজ প্রমোশন সবাই করে, কিন্তু দেব যেটা করছে যে ইউনিক স্ট্র্যাটেজি মেনটেন করছে, তো এই ইউনিক স্ট্র্যাটেজিগুলো কিন্তু বাদবাকিদেরও মেনটেন করতে হবে। ইউনিক অ্যাকচুয়ালি কিছু না, সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া। এই যে কথাটা আমি অনেকবার বলেছি, আমার এই ভিডিওতেই আমি বলেছি যে যতক্ষণ না আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছবো, ততক্ষণ ওই 1-2জনকে দিয়ে বা 1-2 ফ্যান ক্লাবকে দিয়ে কিচ্ছু হবে না। আমার আপত্তির যে জায়গাটা আছে
সেটা হচ্ছে উনি যে কথাটা বলেছেন দরদ এবং তুফানের ক্ষেত্রে। তুফানের ক্ষেত্রে উনি যেটা বলেছেন যে হ্যাঁ, তার নিজস্ব কোনো প্রফিট ছিল, কোনো শক্তিশালী প্রোডাকশন হাউস তাকে দিয়ে এটা করিয়েছে বলে তিনি সেটা করেছেন। এই কথাটা মনে হয় ঠিক নয়, আমার মনে হয় তাই। শাকিব খান এমনি এমনি সুপারস্টার মেগাস্টার হননি। তিনি নিজের থেকে না করলে আমার মনে হয় না কোনো বড় বড় প্রোডাকশন হাউসও সেইভাবে তাকে চাপ দিয়ে কিছু করাতে পারত। তিনি যেটা করেছেন নিজের উদ্যোগে করেছেন, ব্যক্তিগতভাবে প্রফেশনালি সব দিক দিয়ে তিনি তুফানের ক্ষেত্রে তিনি সে কাজটা করেছেন। তো ওনার এই পয়েন্টটাকে আমি পুরোপুরি ডিসএগ্রি করছি। তারপরের পয়েন্ট সেটা হচ্ছে দরদের ক্ষেত্রে। দরদ কবে শুটিং হয়ে গেছে, কবে রিলিজ হওয়ার কথা ছিল, ততক্ষণে তার অন্য কাজ তার চলে এসেছে। তো তিনি সেই কমিটমেন্টটা রাখবেন না দরদের প্রমোশন করবেন, সেটা আপনিই বলুন। প্রশ্নটা তো আপনিই তুলেছেন। তো যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, পুজোর সময় ওই সময় মানে তার ঠিক পরপরই দরদ রিলিজ হওয়ার কথা ছিল। আপনারা সবাই জানেন যে আমার দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেল থেকে ভারত বাংলাদেশ দুটো কাজ নিয়েই আমার কথা হয়। তো দরদ নিয়েও কিন্তু আমি বেশ কিছু কথা বলেছিলাম, দুটো চ্যানেলেই কিন্তু বলেছিলাম। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু সেই সময় কি হয়েছিল, আমাদের ভারতবর্ষেও কিন্তু বেশ কিছু সিনেমা রিলিজ হয়েছিল, যেমন টেক্কা, বহুরূপী, শাস্ত্রী, এইসব সিনেমাগুলোও কিন্তু রিলিজ হয়েছিল। তো সেই সব সিনেমাগুলোর পাশে তাহলে আমি একজন ইউটিউবার হিসেবে দাঁড়ানোটা কি উচিত হবে না? সেটা তো উচিত, উচিত তো। এটা তো আমার দেশে বেরোচ্ছে সিনেমাগুলো, আর বিশেষ করে শাস্ত্রী সিনেমাটার ক্ষেত্রে যা যা ঘটনাগুলো ঘটেছে এটা আমরা সবাই জানি। তো সেই সময় মানে আমাদের মতো এরকম মানে ছোটোখাটো যারা ইউটিউবার আছি, আমরা যদি সেই সব সিনেমাগুলোকে নিয়ে যদি কথা না বলি, হ্যাঁ আমার ভিউজ আপনার চ্যানেলের মতো এত আসে না, যদি 5জন 7জন 10জনও যদি দেখে শাস্ত্রী সিনেমাটাকে নিয়ে, তাতে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা মানে ব্যাপারটা কি বলুন তো, প্রফেশনাল সবাই, কারোর অত সময় নেই, ঠিক আছে? তো যে সময় রিলিজ হওয়ার কথা ছিল সেই সময়তেই রিলিজটা দেওয়া উচিত ছিল। তাহলে হয়তো মানে আমি আপনার পয়েন্টে আসছি, তাহলে হয়তো শাকিব খান ঠিকঠাকভাবেই সেটা করতে পারতো। যেহেতু আপনার চোখের সামনে, হ্যাঁ অবশ্যই আপনি বাংলাদেশের নাগরিক, আপনি ছোটোবেলা থেকে শাকিব খানকে দেখে বড় হয়েছেন, আপনি ওনার সম্বন্ধে অনেক বেশি ভালো জানবেন, যেটা আমি ভারতে থেকে আমি জানতে পারবো না। এই জিনিসগুলো ঠিক আছে, কিন্তু আপনি যে পয়েন্টটাকে রেস করেছেন সেই পয়েন্টটা খুব আপত্তিজনক পয়েন্ট, এবং আপত্তিজনক পয়েন্ট বলেই আমি এই কথাটা, এই রিপ্লাই ভিডিওটা আমি বানাচ্ছি। নাহলে আপনার বাদ বাকি কোনো পয়েন্টের সঙ্গে আমি আমি সব পয়েন্টের সঙ্গেই একমত, শুধুমাত্র এই শাকিব খানের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু আপনি যেটা বলেছেন যে শাকিব খানকেও কিন্তু প্রমোশনে অংশগ্রহণ করতে হবে, তার মানে পার্সোনাল যেসব অ্যাকাউন্টসগুলো আছে সেখান থেকে তার সিনেমার পরবর্তী সিনেমাগুলো প্রমোশন করতে হবে, সেই জিনিসটা কিন্তু আমিও স্বীকার করি। আসলে ব্যাপারটা কি বলুন তো, ব্যস্ততা এসে গেলে বা অনেক জিনিস সিঙ্ক্রোনাইজ নয়। আমি যেটা এখান থেকে বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি, অনেক জিনিস সিঙ্ক্রোনাইজ নয়। সিঙ্ক্রোনাইজ করতে গেলে একটা গ্রুপ উঠে আসতে হবে। বেটার কি আপনি যে আজকে যে ভিডিওটা বানালেন সেই ভিডিওটা সিঙ্গেল মোডে না বানিয়ে, আপনারাও তো অনেক আছেন মুভি রিভিউ কমিউনিটিতে, তারা একসঙ্গে রাউন্ড টেবিল করে আপনারা এই বিষয়গুলো উত্থাপন করুন, যাতে এইগুলো তাদের কান পর্যন্ত পৌঁছায়। আমি কিন্তু সিরিয়াসলি কথাটা বলছি, তাদের কান পর্যন্ত তাদের পৌঁছায়। এই যে যেমন আপনাদের সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা যারা করছেন সব ব্যক্তিগত উদ্যোগে করছেন, ব্যক্তিগত উদ্যোগে করে করে আমার মনে হয় না কিছু লাভ হবে। আপনি ঠিকই বলেছেন প্রমোশনের দরকার, তার জন্য আপনারা আপনাদের লেভেল থেকে মানে স্টার্টটা করুন, যাতে আপনারা এক হন। সবচেয়ে বড় কথা, এখানে দেখুন সবাই কিন্তু রাউন্ড টেবিল করছে, ভালো মন্দ সেটা পরের কথা, কিন্তু করছে। আপনারাও শুরু করুন, করলে আমার মনে হয় দ্যাট উইল বি বেটার। আমার মনে হয় আপনাদের আগামী সিনেমার যে যা যা পদক্ষেপ নেওয়া হবে, এবং নট অনলি শাকিব খান, বাদ বাকি যারা আছে
তাদেরকে নিয়েও কিন্তু আলোচনাটা হবে এবং যেটা হওয়াটা দরকার। আর আমরা ভারতবর্ষ থেকে তো আমরা করছি, আমরা কি করি না? করি তো। আমি তো নিজে রেগুলার বেসিসে বাংলাদেশে ভালো ভালো ওয়েব সিরিজ আসলে আমি তো নিজে ভিডিও বানাই, তো সুতরাং আমাদের তরফ থেকে কোনো অসুবিধা হবে না। রাজ, আমি আজকে এই ভিডিওটা বানালাম, হয়তো বানাতাম না, কিন্তু আজকেই বানালাম একটাই কারণে। আজকে যখন আমি বিকেলবেলায় যখন আমার কাজ থেকে ফিরলাম, তখন দেখলাম যে একজন আমাদের এখানকারই একজন অভিনেতা, তিনি একটা কিছু মানে বলেছেন, কথাটা খুব কানে লাগলো ইন দ্য সেন্স কি বলুন তো, আমাদের ডিরেক্টরদের কি আর কোনো দাম রইল না? এটা থাম্বনেইলে লেখা ছিল সেই ভিডিওটা, মানে তিনি কাউকে ইন্টারভিউ দিয়েছেন। তো মানে আমার কথাটা শুনে খুব খারাপ লাগলো ইন দ্য সেন্স কি, আমাদের ইউটিউব কমিউনিটি থেকেও তো অনেকে ভবিষ্যতে ডিরেক্টর হবেন বলে তারা এগোচ্ছেন বা প্রিপারেশন নিচ্ছেন, বা স্ক্রিপ্ট রাইটার হবেন বলে এগুলো করছেন। তো তাদের তাহলে ভবিষ্যৎটা কী হবে? এরকমভাবে যদি ডিরেক্টরস এবং কোনো একটা অর্গানাইজেশনের মাঝখানে যদি এরকমভাবে যদি টাসেল চলতে থাকে, তাহলে তাদের কী অবস্থা হবে? তো তাদের তো এক ধরনের গলা টিপে মেরে ফেলাই হয়ে গেল। তো আমি এই ভিডিওটা আপনাকে মানে এই ভিডিওটা আমি মানে মানে নাই বানাতে পারতাম, কিন্তু বানালাম কেন বলুন তো? আপনার দর্শকরাও অনেকে আছে যারা আপনার ভিডিওটা দেখবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা যদি এক্সট্রা 10 জন দেখে, তাহলে আমার মনে হয় এই যে আমরা দুজনে যে আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি, বা ভবিষ্যতে আপনি দেবেন কি না আমি জানি না, সেটা আপনার চয়েস। তো এই যে রিপ্লাই দিচ্ছি বা এই যে বিষয়বস্তুটা, আমি কাকে রিপ্লাই দিচ্ছি এটা ইম্পর্টেন্ট না, বিষয়বস্তুটা এখানে ইম্পর্টেন্ট। এই যে বিষয়বস্তুগুলো যে সামনে উঠে আসা, প্রমোশন, আজকে ডিরেক্টরদের সঙ্গে একটা অর্গানাইজেশনের ঝামেলা, এইগুলো উঠে আসাটা সামনে খুব দরকার। তো দ্যাটস ওয়াই রাজ, আমি আপনাকে এই রিপ্লাই ভিডিওটা বানালাম। এনিওয়ে, আপনার কাছে যদি এরকম ধরনের আলোচনা, তর্ক এবং কনস্ট্রাকটিভ ওয়েতে যদি থাকে, আপনি নিশ্চয়ই নিয়ে আসবেন। যদি আমার মনে হয় আপনাকে রিপ্লাই দেওয়াটা দরকার, এবং এই রিপ্লাই দেওয়ার জন্য যদি পুরো একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি এটা শুধু ভারতের কথা বলছি না বা পশ্চিমবঙ্গের কথা বলছি না, আমি দুই বাংলার কথাই বলছি, তাতে যদি উন্নতি হয়, তাহলে ডেফিনেটলি, তাহলে হয়তো আপনাকে অনেক বেশি কনস্ট্রাকটিভ ভিডিও বানাতে হবে আর আমাকে অনেক বেশি উত্তর দিতে হবে। তো এটাই ছিল আমার ভিডিও। Nice to meet you, Raj. Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.